সমুদ্রবিদ্যা অর্থাৎ ওশানোগ্রাফি। আজকের এই ক্লাসে আমি তোমাদের ওশানোগ্রাফির মোট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব, যেটি মাদ্রাস সার্ভিস পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। যাদের সাবজেক্ট ভূগোল এবং যারা ক্লাস 9 থেকে 12-এ পরীক্ষায় বসবে তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের মোট কোশ্চেন সংখ্যা থাকবে 60টি এবং এই ক্লাসগুলি পরীক্ষার আসার মতো কমনযোগ্য প্রশ্ন। তো আশা করছি এই ক্লাসটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই সাহায্য করবে। তো এটা আমার ক্লাসের মক টেস্ট নম্বর 2। এর আগে আমি তোমাদের জলবায়ুবিদ্যার একটি মক টেস্ট নিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, যেটা আমি তোমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, মহাসাগরের গড় গভীরতা কত হয়? অপশন এ 3000 মিটার, অপশন বি 3800 মিটার, অপশন সি 5000 মিটার এবং অপশন ডি 6000 মিটার। যে মহাসাগর যে গড় গভীরতা সেটা হয় 3800 মিটার। অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলেছে মহাসাগরের গভীরতা অনুসারে সাজাও, সেটা নিচ থেকে ওপরে, অর্থাৎ আমাদের গভীর থেকে উপরের দিকে যেতে হবে। তো প্রথমেই দিয়েছে মহিরঢাল, তারপরে মহিষোপান, তারপরে সমুদ্রতল, তারপরে গভীর সমুদ্রখাত। তো আমরা যদি সমুদ্রের গভীর অংশ থেকে দেখি, আমাদের যদি এটা সমুদ্রের গভীর অংশ হয় তাহলে সেখানে কি হয়, এটা যদি আমরা সমুদ্রের গভীরতা ধরি তাহলে দেখা যাবে যে আমাদের এই ভাগটা যেটা রয়েছে সবার উপরে যেটা থাকে সেটা মহিষোপান, তারপরে যেটা মহিষোপান শেষ করে যেটা একদম খারাপভাবে নেমে গিয়েছে সেটাকে মহিরঢাল, তারপরে এটা সমুদ্র তলদেশ, তারপরে সমুদ্রখাত থেকে। তো এখানে বলেছি নিচ থেকে উপরে, অর্থাৎ আমাকে প্রথমে সমুদ্রখাত, তারপরে সমুদ্রতল, তারপরে মহিরঢাল, তারপরে মহিষোপান। তো সমুদ্রখাত প্রথমে অপশন 4 আসবে। তো অপশন 4 আমি শুধুমাত্র অপশন সিতেই দেখতে পাচ্ছি, বাকি তিনটা কিন্তু অপশন এখান থেকে বাদ চলে গেল। তো অপশন সি এখানে সঠিক উত্তর। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলেছে মধ্য আটলান্টিক শৈলশিরা উত্তর অংশটি কী নামে পরিচিত? অপশন এতে বলেছে চ্যালেঞ্জার রাইস, অপশন বিতে বলেছে ওয়ালভিস রিডস, অপশন সি বাজিল বেসিন, অপশন ডি ডলফিন রাইস। তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে মধ্য আটলান্টিক শৈলশিরা রয়েছে সেই মধ্য আটলান্টিক শৈলশিরার 0 ডিগ্রি মানে নিরক্ষরেখার উত্তর অংশটা কী নাম? তো উত্তর অংশটার নাম হলো ডলফিন বেসিন। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এবং দক্ষিণ অংশের যেটা নাম, দক্ষিণ অংশের নাম হচ্ছে চ্যালেঞ্জার রাইস। তোমরা এটা ভালো করে মনে রাখবে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলেছে উত্তরে আইসল্যান্ড থেকে দক্ষিণে বৌবেত আইসল্যান্ড পর্যন্ত বিস্তৃত ভূমিভাগটি কী নামে পরিচিত? অপশন এ কানারি আইসল্যান্ড, অপশন বি মিড ওশিয়ানিক রিডস, অপশন সি মিড আটলান্টিক রিডস, অপশন ডি টেলিগ্রাফিক প্লেটো। কি বলেছে এখানে, উত্তরের আইসল্যান্ড থেকে দক্ষিণে বৌবেত পর্যন্ত যে বিস্তৃত ভূমিরূপটি সেটি মিড আটলান্টিক রিডস নামে পরিচিত। অপশন সি এখানে সঠিক উত্তর। তো তোমরা এটা একটু ম্যাপে দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় এটা হলো আমাদের মিড আটলান্টিক রিডস। তো এই সমস্ত জায়গায় তোমরা বৌবেত দেখতে পারবে এবং এখানে আইসল্যান্ড, এখান থেকে টোটাল যে বিস্তৃত অংশ সেটা মিড আটলান্টিক রিডস নামে পরিচিত। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলেছে অ্যাজোরস আইসল্যান্ড এটি কোন মহাসাগরে অন্তর্গত? অপশন এ আটলান্টিক মহাসাগর, অপশন বি প্রশান্ত মহাসাগর, অপশন সি ভারত মহাসাগর, অপশন ডি আর্কটিক মহাসাগর। তো এখানে যে অ্যাজোরস সি রয়েছে বা আইসল্যান্ড রয়েছে এটা দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে। তো অপশন এ এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে বলেছে সি ফোর্স স্প্রেডিং এর কারণে কোন মহাসাগরের আয়তন ক্রমশ কমছে? অপশন এ প্রশান্ত মহাসাগর, অপশন বি আটলান্টিক মহাসাগর, অপশন সি ভারত মহাসাগর এবং অপশন ডি কোনোটিই নয়। অর্থাৎ এখানে বলেছে সি ফোর্স স্প্রেডিং মানে সমুদ্রবক্ষের যে বিস্তৃতি ঘটছে সেই বিস্তৃতির ফলে কোন মহাসাগরের আয়তন ক্রমশ কমে যাচ্ছে। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হলো অপশন এ প্রশান্ত মহাসাগর। কারণ প্রশান্ত মহাসাগরের আয়তন ক্রমশ কমছে এবং আটলান্টিক মহাসাগরের আয়তন ক্রমশ বাড়ছে। কারণ সি ফোর্স স্প্রেডিংয়ে কী হয় যে আমাদের যে সি ফোর্স স্প্রেডিং হচ্ছে সেখানে পাত দুটো এদিকে অপসারিত হওয়ার কারণে যে ভূমিরূপগুলো হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ এবং আফ্রিকা এই মহাদেশগুলি ক্রমশ সরে যাচ্ছে, যার কারণে প্রশান্ত মহাসাগরের আয়তন সেটা ধীরে ধীরে কমছে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 7 নম্বর কোশ্চেন।
7 নম্বর কোশ্চেনে বলেছে নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের অন্তর্গত নয়? অপশন এতে বলেছে মারিয়ানা খাত, অপশন বি টোঙ্গা খাত, অপশন সি রোমান্স স্ট্রেঞ্জ, অপশন ডি জাপান খাত। তো এখানে বলেছে যে কোনটি প্রশান্ত মহাসাগর অন্তর্গত নয়। তোমরা পরীক্ষায় এই 9 বিষয়গুলো ভালো করে দেখবে। তো এখানে যে প্রশান্ত মহাসাগরের অন্তর্গত নয় সেটা হচ্ছে রোমান্স স্ট্রেঞ্জ, যেটা আটলান্টিক মহাসাগরের অন্তর্গত। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেনে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে দুটো স্টেটমেন্ট দিয়েছে। তো স্টেটমেন্ট 1 বলেছে প্রশান্ত মহাসাগরের মহীসোপানের পরিমাণ আটলান্টিকের তুলনায় বেশি। স্টেটমেন্ট 2তে বলেছে আটলান্টিক মহাসাগরের সমুদ্র খাত প্রশান্ত মহাসাগরের তুলনায় বেশি গভীর। তো এখানে যে দুইটা স্টেটমেন্ট রয়েছে, প্রথম স্টেটমেন্ট যেটা বলেছে যে প্রশান্ত মহাসাগরের মহীসোপান পরিমাণ আটলান্টিকের তুলনায় বেশি হয়, তো এটা ভুল, কারণ আটলান্টিক মহাসাগরে মহীসোপান এবং মহির ঢালের পরিমাণটা বেশি হয় প্রশান্ত মহাসাগরের তুলনায়। তারপরে সেকেন্ড যেটা বলেছে আটলান্টিক মহাসাগরের সমুদ্র খাত প্রশান্ত মহাসাগরের তুলনায় বেশি গভীর হয়, এটাও ভুল, কারণ প্রশান্ত মহাসাগরের সবথেকে গভীরতম খাত যেটা মারিয়ানা দেখতে পাওয়া যায়। তো স্টেটমেন্ট 2ও ভুল। তো এখানে যে সঠিক আনসার হবে সেটা স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 উভয়ই মিথ্যা। তো অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 9 নম্বর কোশ্চেন। তো 9 নম্বর কোশ্চেনে বলেছে নিচের কোনটি সঠিক নয়? বলছে এখানে অপশনে মিড আটলান্টিক রিডস, যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থান করেছে। অপশন বিতে রোমান্স স্ট্রেঞ্জ, যেটা প্রশান্ত মহাসাগরে। তারপরে অপশন সি জাভা স্ট্রেঞ্জ, যেটা ভারত মহাসাগরে। তারপরে অপশন ডি কেপ ভার্ডে, উত্তর আটলান্টিক মহাসাগরে। এখানে বলেছে সঠিক নয়, সঠিক যেটা নয় সেটা হচ্ছে রোমান্স স্ট্রেঞ্জ, যেটা কোথায় দেখতে পাওয়া যায়? যেটা দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে। তো অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলেছে আমাদের পরের কোশ্চেনে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলেছে নিচের কোনটি ভারত মহাসাগরের দ্বীপ নয়? অপশন এ সুমাত্রা, অপশন বি মরিশাস, অপশন সি ইলে এস্টিপল, অপশন ডি মাদিরা। এখানে বলছে ভারত মহাসাগরের দ্বীপ নয়, সেটা হলো মাদিরা। মাদিরা দ্বীপটি আটলান্টিক মহাসাগরের দ্বীপ। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। তো 11 নম্বর কোশ্চেনে বলেছে নিচের কোনটি সঠিক নয়? মারিয়ানা স্ট্রেঞ্জ, মারিয়ানা খাত এর গভীরতা দিয়েছে 11,002 মিটার। তাহলে টোঙ্গা খাত এর গভীরতা হচ্ছে 10,882 মিটার। কিউরাইল খাত 10,498 মিটার এবং রোমান স্ট্রেঞ্জ এর দৈর্ঘ্য হচ্ছে গভীরতা হলো 10,375 মিটার। তো এখানে কি বলছে সঠিক নয়? তো সঠিক নয় যেটা সেটা হচ্ছে রোমান স্ট্রেঞ্জ, যেটা আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। এর গভীরতাটা কত হয়? এর গভীরতা 9,300 সামথিং কিছু আছে। তো এটা 9,000 9,500-এর মতো গভীরতা হয় রোমান স্ট্রেঞ্জের। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। এরপর চলেছে আমাদের পরের কোশ্চেনে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলছে সমস্ত মহাসাগরের গড় উষ্ণতা কত? অপশন এ বলছে 27.2 ডিগ্রি সি, অপশন বি 26.7 ডিগ্রি সি, অপশন সি 19.5 ডিগ্রি সি, অপশন ডি 22.2 ডিগ্রি সি। এখানে কি বলছে সমস্ত মহাসাগরের গড় উষ্ণতা সেটা হলো 27.2 ডিগ্রি সি। তো অপশন এ এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে বলেছে নিচের ভূমিরূপগুলি স্থলভাগ থেকে সমুদ্রের দিক অনুসারে সাজাও, অর্থাৎ আমাকে স্থল থেকে জলভাগের দিকে যেতে হবে। তো এখানে বলেছে ক্লিফ, অফশোর, ব্যাকশোর, ফোরশোর। তো এখান থেকে আমাকে স্থলভাগ থেকে জলভাগের যেতে হবে। তো প্রথমে যেটা হয় সেটা হলো ক্লিফ, যেটা আমাদের উপকূল অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরপরে অফশোর মানে যেটা সমুদ্র ভাগের অংশ। তারপরে যেটা আসে সেটা হলো ব্যাকশোর, যেটা পশ্চাৎ তটভূমি বলা হয়। তারপরে ফোরশোর যেটা সম্মুখ তটভূমি। তারপরে অফশোর যেটা হচ্ছে সমুদ্রভাগের অংশ। তো প্রথমে যেটা হবে সেটা হবে 1 ক্লিপ হবে, তারপরে আসবে ব্যাকশোর, তারপরে ফোরশোর, তারপরে অফশোর। তো 1 3 4 2, 1 3 4 2। তো অপশন সি এখানে সঠিক উত্তর। তো তোমরা একটু এটা দেখে নাও, এটা হচ্ছে সমুদ্র, যেটা আমরা যে সমুদ্র থেকে স্থলভাগ থেকে জলভাগের দিকে। তো প্রথমে আসবে কোস্ট, যেটা ক্লিফট, তারপরে ব্যাকশোর, তারপরে ফোরশোর, তারপরে অফশোর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 14 নম্বর কোশ্চেন।
14 নম্বর কোশ্চিনে বলেছে প্রবাল বৃদ্ধির জন্য নিম্নের কোন পরিবেশগুলি প্রয়োজন। এনে স্টেটমেন্ট অনে দিয়েছে সমুদ্র জলের অধিক লবণতা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন। 3 নম্বরে বলেছে প্রবাল বিকাশের জন্য 20 থেকে 30 মিটার গভীরের প্রয়োজন। তো এখানে প্রবাল বৃদ্ধির জন্য কোন রকমের পরিবেশ দরকার। তো এখানে প্রবাল বৃদ্ধির জন্য তোমরা মনে রাখবে এখানে তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন, এটা সঠিক। তাহলে প্রবাল বিকাশের জন্য 20 থেকে 30 মিটার গভীরতা, এটাও সঠিক, যেটা আমরা 200 থেকে 250 ফিট গভীরতা দরকার। এবং এখানে অধিক লবণতা প্রয়োজন নয়, লবণতাটা কম দরকার, কারণ অধিক লবণে প্রবালগুলি বিবর্ণ হয়ে যায়। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নম্বর 2 এবং 3। তো কোথায় আছে এটা? 2 and 3 অপশন সিতে। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে বলেছে প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি এটি কার সাথে সম্পর্কিত। অপশন এ কোরাল রিফ, অপশন বি টাইড, অপশন সি ওশিয়ান কারেন্ট, অপশন ডি ট্রপিক্যাল সাইক্লোন। তো প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি যেটা উইলিয়ামস ওয়েলের লেখা, এটা হলো টাইডের সাথে সম্পর্কিত। অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে, তো এখান থেকে তোমরা টাইডের রিলেটেড যে কিছু থিওরি রয়েছে যেটা তোমরা পড়ে নেবে, যেমন ইকুইলিব্রিয়াম থিওরি যেটা আইজাক নিউটনের, ডাইনামিক্যাল থিওরি ল্যাপ্লাসের, প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি উইলিয়াম ওয়েল, তারপরে ক্যানাল থিওরি জেবি এইরি, স্টেশনারি ওয়েভ থিওরি আর.এ. হ্যারিস। তো এখান থেকে এই থিওরিগুলো কার সাথে রিলেটেড সেটা একটু ভালো করে পড়ে নেবে। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেনে 16 নম্বর কোশ্চেনে বলেছে উত্তর সাগরের তুলনায় বাল্টিক সাগরের লবণতা কম। স্টেটমেন্ট 2তে বলেছে উত্তর সাগরে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের পরিমাণ বেশি, এই কারণে বাল্টিক সাগরের তুলনায় লবণতা বেশি। তো এখানে যদি স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দেখি, সে দুটা কিন্তু স্টেটমেন্টই কিন্তু সত্য, কারণ এটা বাল্টিক সাগরের লবণতাটা উত্তর সাগরের লবণতার থেকে কম হয়, আর এখানে বৃষ্টিপাতটা বেশি হয় এই কারণে। এছাড়া এখানে বিভিন্ন রকমের নদী মিশেছে যার কারণে এখানে লবণতাটা কম হয়। তো এখানে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 উভয়ই সত্য। তো অপশনে এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 17 নম্বর কোশ্চেনে বলেছে ইইজেড স্ট্যান্ড ফর, মানে ইইজেডের পুরো নাম কি। অপশন এ এক্সক্লুসিভ এনভায়রনমেন্ট জোন, অপশন বি এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অপশন সি এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আর অপশন ডি এক্সক্লুসিভ এক্সারসাইজ ইকোনমিক জোন। তো এখানে ইইজেডের যে পুরো নাম সেটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তো অপশন সি এখানে সঠিক উত্তর, অপশন সি। তো এখানে কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জু দেওয়া আছে, জু কিন্তু হবে না, এখানে জোন। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 19 নম্বর কোশ্চেনে বলছে সমুদ্রের জোয়ার ভাটার জন্য নিচের কোনটি দায়ী। অপশন এ সূর্য, অপশন বি পৃথিবী, অপশন সি মহাকাশ এবং অপশন ডি চাঁদ। তো এটা সবাই জানে জোয়ার ভাটা সৃষ্টির জন্য যে মেন কারণ সেটা হলো চাঁদ। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেনে 20 নম্বর কোশ্চেনে বলেছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন বেশি হয় তখন সেই অবস্থাটাকে কি বলা হয়। অপশন এ অ্যাপোজি, অপশন বি পিরিজি, অপশন সি অনুসুর, অপশন বি অপসুর। তো এখানে যে সঠিক উত্তর হবে যখন চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয় তখন সেটাকে বলা হয় অ্যাপোজি অবস্থা। তো অপশনে এখানে সঠিক উত্তর। যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম হয় তখন সেটাকে পিরিজি অবস্থা বলা হয়। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেনে 21 নম্বর কোশ্চেনে বলেছে নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত। অপশন এ ফ্লোরিডা, অপশন বি কুরেশীয়, অপশন সি সোমালি, অপশন ডি ব্রাজিল। তো প্রশান্ত মহাসাগরে এখানে উষ্ণ স্রোতের কথা বলেছে। তো উষ্ণ স্রোত যেটা প্রশান্ত মহাসাগরে সেটা হচ্ছে কুরেশীয় স্রোত। তো অপশন বি এখানে সঠিক উত্তর। বাকি যেটা ফ্লোরিডা স্রোত এটা আটলান্টিক মহাসাগরে, ব্রাজিল স্রোত এটা আটলান্টিক মহাসাগরে এবং সোমালি স্রোত যেটা সেটা ভারত মহাসাগরের উষ্ণ স্রোত। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 22 নম্বর কোশ্চেনে বলেছে অবস্থানগত দিক থেকে কোনটি আলাদা। অপশন এতে বলেছে ল্যাব্রাডর কারেন্ট, অপশন বি কানারি কারেন্ট, অপশন সি ওয়াশিও কারেন্ট আর অপশন ডি বেঙ্গলিয়া কারেন্ট। এখানে কি বলছে অবস্থানগত দিক থেকে আলাদা। তো আমরা যদি দেখি এখানে ল্যাব্রাডর কারেন্ট এটা দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে, কানারি কারেন্ট দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে, ওয়াশিও কারেন্ট এটা দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে, আর বেঙ্গলিয়া কারেন্ট এটা দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে। তাহলে এখানে অবস্থানগত দিক থেকে আলাদা কে হচ্ছে, আলাদা হচ্ছে অপশন নম্বর সি যেটা ওয়াশিও কারেন্ট। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 23 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন
সমুদ্রের লবণতার পরিমাণ সমুদ্রের স্বাভাবিক লবণতার চেয়ে বেশি রয়েছে? অপশন এতে বলেছে ভূমধ্য সাগর, অপশন বি ক্যারিবিয়ান সাগর, অপশন সি জাপান সাগর, অপশন ডি চীন সাগর। তো এখানেই বলছে সমুদ্রের লবণতা পরিমাণ সমুদ্রের স্বাভাবিক লবণতার চেয়ে, যেটা 35% স্বাভাবিক লবণতা, যেটা সমস্ত সমুদ্রে লক্ষ্য করা, যেটা ঠিক আছে স্বাভাবিক, যেটা নর্মাল স্যালিনিটি। তো বলছে এখানে এর চেয়ে বেশি রয়েছে কোন, এর নিচের অপশনগুলির মধ্যে কোনটি? তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। তো অপশনে এখানে সঠিক উত্তর। এখানে লবণতার পরিমাণটা কত? এখানে লবণতার পরিমাণ 37 থেকে 39%। আর বাকি যেগুলো রয়েছে ক্যারিবিয়ান সাগর, জাপান সাগর, চীন সাগর, এগুলো 35%-এর কম রয়েছে লবণতা। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে বলেছে সমুদ্র জলে কোন লবণের পরিমাণ সবচেয়ে বেশি? অপশন এ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি ম্যাগনেসিয়াম সালফেট, অপশন ডি ক্যালসিয়াম সালফেট। তো এখানে কি বলছে সমুদ্রের জলে লবণের পরিমাণ কার বেশি রয়েছে? সেটা রয়েছে সোডিয়াম ক্লোরাইড। অপশন বি এখানে সঠিক উত্তর, যার পরিমাণ 77.8% সোডিয়াম ক্লোরাইড লবণ রয়েছে সমুদ্র জলে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চিনে বলে যে সমুদ্র জলে লবণতার প্রধান উৎস কী? অপশন এ অগ্নুৎপাত, অপশন বি সমুদ্র স্রোত, অপশন সি ভূমিভাগ, অপশন ডি কোনোটিই নয়। এখানে যে বলেছে সমুদ্র জলে যে এত লবণ হচ্ছে তার প্রধান উৎসটা কি? তো এখানে সমুদ্র জলের যে প্রধান উৎস সেটা হলো ভূমিভাগ, যেটা ল্যান্ড। তো অপশন সি এখানে সঠিক উত্তর। কারণ যে বিভিন্ন নদীগুলো কি করে, যে যেগুলো ভূমি ক্ষয়প্রাপ্ত করে সেখান থেকে বিভিন্ন রকমের দ্রবীভূত খনিজ পদার্থগুলি সমুদ্রে মিলিত করে দেয়, যার কারণে সমুদ্র জলের লবণতাটা বেশি হয়। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 26 নম্বর। 26 নম্বর কোশ্চেনে দুটো স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটাকে একটু দেখে নেই। তো স্টেটমেন্ট অনে বলেছে সমুদ্র জলের লবণতার পরিমাণ যত বেশি হবে তার হিমাঙ্কের তাপমাত্রা তত কম হবে। 2 নম্বর বলেছে সমুদ্র জলের লবণতার পরিমাণ যত বেশি হবে তার বাষ্পীভবনের তাপমাত্রাও তত বেশি হবে। তাহলে এখানে যে দুটো স্টেটমেন্ট রয়েছে, প্রথম স্টেটমেন্ট যেটা রয়েছে সমুদ্র জলের লবণতার পরিমাণ যত বেশি হবে তার হিমাঙ্কের তাপমাত্রা তত কম নয়, তত বেশি হবে, তত বেশি হবে। তো স্টেটমেন্ট নম্বর 1টা ভুল। আর 2 নম্বর স্টেটমেন্টে বলেছে সমুদ্র জলের লবণতার পরিমাণ যত বেশি হবে তার বাষ্পীভবনের তাপমাত্রাও তত বেশি হবে। তো সেকেন্ড স্টেটমেন্টটা সত্যি। তো এখানে যে সঠিক উত্তর হবে, তো অপশন এ ভুল, অপশন 2 সত্য। তো এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনে কী বলছে নদীর জলে কোন লবণের পরিমাণ বেশি থাকে? অপশন এ সোডিয়াম ক্লোরাইড, অপশন বি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অপশন সি ক্যালসিয়াম সালফেট, অপশন ডি ক্যালসিয়াম কার্বনেট। এর আগের কোশ্চেনটাই ছিল সমুদ্র জলে কোন লবণের পরিমাণ বেশি থাকে, কিন্তু এখানে বলেছে নদীর জলে সবথেকে কোন লবণের পরিমাণ বেশি থাকে। তো নদীর জলে যে লবণের পরিমাণ বেশি থাকে সেটা হলো ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটের লবণের পরিমাণ সবথেকে বেশি, প্রায় 60% ক্যালসিয়াম সালফেটের লবণ থাকে নদীর জলে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চিনে, 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চিনে দুটো স্টেটমেন্ট দিয়েছে। কি বলেছে সমুদ্র জলের লবণতার পরিমাণ যত বেশি হবে তার ঘনত্ব তত বেশি হবে। স্টেটমেন্ট 2তে বলেছে বাষ্পীভবন ও বৃষ্টিপাতের সঙ্গে সমুদ্র জলের ঘনত্বের কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে স্টেটমেন্ট 1 বলেছে যে সমুদ্র জলের লবণতার পরিমাণ যত বেশি হবে তার ঘনত্ব তত বেশি হবে। তো অপশন স্টেটমেন্ট 1 সত্য। এখানে বাষ্পীভবন ও বৃষ্টিপাতের সঙ্গে সমুদ্র জলের ঘনত্বের সম্পর্ক আছে, এখানে সম্পর্ক নেই বলেছে। তো স্টেটমেন্ট 2 ভুল। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা স্টেটমেন্ট 1 সত্য এবং স্টেটমেন্ট 2 মিথ্যা। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 29 নম্বর কোশ্চেন। তো 29 নম্বর কোশ্চিনে বলেছে সমুদ্র জলের লবণতার জন্য নিচের কোন কোন নিয়ন্ত্রকগুলি প্রভাবিত করে? অপশন এতে বলছে এই স্টেটমেন্ট, এখানে অপশন দিয়েছে বৃষ্টিপাত, বাষ্পীভবন, সমুদ্র স্রোত, সমুদ্রের সঙ্গে নদীর মিলন। তো এখানে যে বলছে লবণকে প্রভাবিত করে সমুদ্র জলের লবণের, তো এই ক্ষেত্রে প্রত্যেকটাই সমুদ্র জলের লবণের তার ক্ষেত্রে প্রভাবিত করে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, অল অফ দিস। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে বলেছে থার্মাল ইকুয়েটর এর বিস্তার কত? অপশন এ 5 ডিগ্রি নর্থ, অপশন ডি 5 ডিগ্রি সাউথ, অপশন সি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি নর্থ, অপশন ডি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সাউথ। এখানে কি থার্মাল ইকুয়েটর মানে হচ্ছে থার্মাল ইকুয়েটরটা বিস্তার কত? তো থার্মাল ইকুয়েটরের বিস্তার হলো 5 ডিগ্রি নর্থ। অপশন এ এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 31 নম্বর কোশ্চেন।
31 নম্বর কোশ্চেনে বলেছে ইরমিঞ্জার কারেন্ট কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? অপশন এ উত্তর আটলান্টিক, অপশন বি দক্ষিণ আটলান্টিক, অপশন সি প্রশান্ত মহাসাগর, অপশন ডি ভারত মহাসাগর। তাহলে এখানে ইরমিঞ্জার যে কারেন্টটা সেটা দেখতে পাওয়া যায় উত্তর আটলান্টিক মহাসাগরে। তো অপশনে এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে। তো তোমরা একটু দেখে নাও এখানে ইরমিঞ্জার কারেন্ট কোনটা। তোমরা দেখতে পাচ্ছ এটা ইরমিঞ্জার কারেন্ট, যেটা উত্তর আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। এরপর চলে যাচ্ছে আমাদের পরের নম্বর কোশ্চেনে 32 নম্বর। সেখানে বলেছে যে ভারত মহাসাগরে মোট 47 রকমের লবণ দেখতে পাওয়া যায়। 2 নম্বরে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ সমুদ্রে লবণে বেশি আছে। 3 নম্বরেই বলছে নিরক্ষীয় অঞ্চলে মহাসাগরে সবচেয়ে বেশি পরিমাণে লবণ লক্ষ্য করা যায়। তো এখানে নিচে তথ্যগুলির মধ্যে কোনটি সত্য? তো এখানে যে 3টা স্টেটমেন্ট দিয়েছে এর মধ্যে কোনগুলি সত্য সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে যে সমুদ্রে মোট 47 রকমের লবণ দেখতে পাওয়া যায় এটা ঠিক। তাহলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণও বেশি। আর এখানে নিরক্ষীয় অঞ্চলে লবণের পরিমাণ বেশি নয়, সব লবণের পরিমাণ বেশি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে, কারণ ওখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়, বাষ্পীভবন বেশি হয় এই কারণের জন্য। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1 এবং 2 সত্য। সে কোথায় আছে? তো অপশন বি। তো অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর বলেছে পাইনোক্লাইন নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন এতে উষ্ণতা, অপশন বিতে লবণতা, অপশন বিতে বৃষ্টিপাত, অপশন ডিতে ঘনত্ব। তো পাইনোক্লাইন যেটা রয়েছে সেটা হলো যে যত আমরা গভীরের দিকে যাব, সমুদ্র জলের গভীরতায় যাব, তত কী হবে এর ঘনত্বটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। যখন আমি 300 থেকে 1000 মিটার যাব তখন কি হবে এই 1000 মিটার সেখানে টেম্পারেচার এই ঘনত্বটা হঠাৎ করে বেড়ে যাবে। সেটাকেই হচ্ছে পাইনোক্লাইন লাইন বলা হয়, যেটা হচ্ছে ঘনত্বের সাথে যুক্ত। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেনে বলেছে নিচের উপাদানগুলি দৈর্ঘ্য অনুসারে সাজাও, সেটা বেশি থেকে কম। এর মধ্যে প্রথমে বোল্ডার, তারপরে পাবেলস, তারপরে কাবেলস, তারপরে গ্যানোলার্স। তো এখানে কি বলছে দৈর্ঘ্য অনুসারে সাজাও। তো দৈর্ঘ্য অনুসারে প্রথমে যেটা হবে সেটা হবে বোল্ডার। তো অপশন 1 এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, তো অপশন সি এখান থেকে বাদ। তারপরে যেটা হবে সেটা হচ্ছে কেবলস, যেটা হচ্ছে অপশন 3। তো অপশন 3 এখানে রয়েছে, তো এখান থেকে অপশন ডি আর অপশন এ বাদ পড়ে গেল। তো বাকি পড়ে থাকলো অপশন বি। তো অপশন বি এখানে সঠিক উত্তর। প্রথমে বোল্ডার, তারপরে কেবলস, তারপরে পাবেলস, তারপরে গ্যানুলেস। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 35 নম্বর কোশ্চেন। 35 নম্বর কোশ্চেনে বলেছে নিচের উপাদানগুলি দৈর্ঘ্য অনুসারে সাজাও, সেটা বেশি থেকে কম। আবারও বেশি থেকে কম। প্রথমে স্যান্ড মানে বালি, তারপরে সিল্ট, তারপরে ক্লে, তারপরে মাড। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সবথেকে বেশি যেটা দৈর্ঘ্য বেশি সেটা হচ্ছে স্যান্ড। তো স্যান্ড কোথায় রয়েছে? অপশন এ একটাতেই রয়েছে। তারপরে সিল, তারপরে ক্লে, তারপরে মাড সব থেকে সূক্ষ্ম হয়। মাড মানে কাদা সব থেকে সূক্ষ্ম জিনিস হয়। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেনে বলেছে সমুদ্র জলের নিচের কোন উপাদানটি অনেক গভীরে পাওয়া যায়? অপশন এ বলেছে ডায়াটম ওজ, অপশন বি গ্লোবিজেরিনা, অপশন সি টেরাপড, অপশন ডি রেড ক্লে। তো এখানে বলেছে সমুদ্র জলে সবথেকে গভীরে কোন জিনিসটা পাওয়া যায় এখানকার মধ্যে। তো সমুদ্র জলের গভীরে সবথেকে গভীরে পাওয়া যায় সেটা হচ্ছে রেড ক্লে। তো অপশন ডি এখানে সঠিক উত্তর, মানে লাল কাদা সবথেকে সমুদ্রের গভীরে পাওয়া যায়। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেন 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চেনে বলে যে সমুদ্র জলের লবণের পরিমাণ অনুসারে সাজাও, যেটা কম থেকে বেশি, কম থেকে তোমাকে বেশি যেতে হবে। তো প্রথমে ক্যালসিয়াম সালফেট, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো এখানে সবথেকে আমরা জানি সবথেকে বেশি কী আছে? সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড সবার শেষে হবে। তো অপশন 3 নম্বর সবার শেষে হবে। তো অপশন 3 এখানে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো বাকি এ দুটা কেটে গেল। তারপরে যেটা রয়েছে তারপরে রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। তো 3-এর পরে আসবে 4। তো 4 তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে এটাও বাদ চলে গেলো, বাকি পড়ে থাকলো সি। তো অপশন সি এখানে সঠিক উত্তর। প্রথমে সবথেকে কম রয়েছে ক্যালসিয়াম সালফেট, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে। তো তোমরা এখান থেকে দেখে নিও। এবার 38 নম্বর কোশ্চেনে বলেছে সমুদ্র উপকূলবর্তী
উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ারের মধ্যবর্তী স্থানটি কী নামে পরিচিত, যেটা এর আগেও তোমাদের আমি করিয়েছি। তো অফশোর বলে তাকে, ব্যাকশোর বলে, ফোরশোর বলে, কোস্ট বলে। তো সমুদ্রের উপকূলবর্তী যেখানে উচ্চ জোয়ার এবং নিম্ন জোয়ার অধিষ্ঠিত হয় সেই অঞ্চলটাকে বলা হয় সম্মুখ তটভূমি, ইংলিশে বলা হয় ফোরশোর রিজিয়ন। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে। পরের কোশ্চিনটা রয়েছে নিচের কথনগুলির মধ্যে কোনটি সত্য নয়। অপশন এতে বলেছে পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন বেশি হয় তখন সেই অবস্থাকে অ্যাপোজি অবস্থা বলা হয়, এটা সত্য। তাহলে চাঁদ এবং সূর্যের মধ্যবর্তী অবস্থানে যদি পৃথিবী থাকে তাহলে তাকে কনজাংশন বলা হয়। তাহলে 3 নম্বরে বলেছে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান করলে তাকে কোয়াড্রেচার বলা হয়, এটাও সঠিক। পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টিতে চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণ বল গুরুত্বপূর্ণ, এটাও সঠিক। তাহলে ভুল কোনটা? ভুল হলো অপশন নম্বর বি। তো অপশন বি এখানে সঠিক উত্তর। এখানে বলছে চাঁদ সূর্য এর মাঝে যদি পৃথিবী চলে আসে তাহলে সেটাকে কনজাংশন বলে না, সেটাকে বলা হয় অপোজিশন। এই অবস্থাটাকে কি বলা হয়? এই অবস্থাটাকে বলা হয় অপোজিশন। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেনে 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চেনে বলেছে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে সেখানে কেন্দ্র বিমুখ মানে সেন্ট্রিফিউগাল ফোর্স বলের কারণে জোয়ার হয়। স্টেটমেন্ট 2তে বলেছে পৃথিবীর যে অংশ চাঁদের বিপরীত অবস্থান করে সেখানে কেন্দ্রমুখী বলের কারণে জোয়ার হয়। তো এখানে যেটা রয়েছে, তো এখানে স্টেটমেন্ট 1 এবং 2 উভয় সত্য, স্টেটমেন্ট 1 এবং 2 উভয় মিথ্যা, স্টেটমেন্ট 1 সত্য, স্টেটমেন্ট 2 মিথ্যা, 1 সত্য 2 মিথ্যা। তো এখানে স্টেটমেন্ট 1 যেটা রয়েছে যে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকবে সেখানে সেন্ট্রিফিউগাল না হয়ে সেটা হবে সেন্ট্রিপিটাল ফোর্স, আর যেটা পৃথিবীর চাঁদের অপোজিটে থাকে সেখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে বৃষ্টিপাত হয়। তো এখানে উল্টো পাল্টা করে দিয়েছে, এটা এখানে হবে, এটা এখানে হবে। তো দুটা, তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, দুটাই মিথ্যা। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেন 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেনে বলেছে নিচের কোনটি একটি আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত? পেরু স্রোত, সোমালি স্রোত, কানারি স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত। কি বলেছে? আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। তো তোমাদের কিন্তু স্রোত থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই। তো কোনটা উষ্ণ স্রোত, কোনটা শীতল স্রোত, এটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তো এখানে বলছে আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত। তো আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত হলো কানারি স্রোত। তো অপশন সি এখানে সঠিক উত্তর। বাকি পেরু স্রোত এবং ক্যালিফোর্নিয়া প্রশান্ত মহাসাগরের এবং সোমালিটা হলো ভারত মহাসাগরের। এরপর চলে যাচ্ছে আমরা পরের কোশ্চেনে 42 নম্বর কোশ্চেন। 42 নম্বর কোশ্চেনে বলেছে হামবোল্ট কারেন্টটি এটি আর কি নামে পরিচিত, মানে হামবোল্ট কারেন্টটি আর কি নামে পরিচিত? অপশন এ জাপান সমুদ্র স্রোত, অপশন বি ব্রাজিল সমুদ্র স্রোত, অপশন সি পেরু স্রোত, অপশন ডি কিউরাইল স্রোত। তো জাপান যে হামবোল্ট স্রোত রয়েছে সেই হামবোল্ট স্রোতটি কিন্তু আরেকটি পেরু স্রোতও বলা হয়। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের প্রতি কোশ্চেনে 43 নম্বর কোশ্চেন। 43 নম্বর কোশ্চেনে বলেছে প্রবল বৃদ্ধির জন্য তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের অধিক প্রয়োজন। স্টেটমেন্ট 2তে বলেছে বিশ্ব উষ্ণায়নের জন্য প্রবালের স্বাভাবিক বর্ণের পরিবর্তন ঘটছে। তো এখানে স্টেটমেন্ট 1 সঠিক এবং স্টেটমেন্ট 2ও সঠিক, কারণ প্রবল বৃদ্ধির জন্য 20 ডিগ্রির অধিক তাপমাত্রা অর্থাৎ 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন। আর এর গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়নের কারণে কিন্তু প্রবালের বর্ণের বিবর্তন ঘটছে। তো এখানে দুটো স্টেটমেন্টই সঠিক। তো অপশন এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে 44 নম্বর কোশ্চেন। 44 নম্বরের কোশ্চেনে বলেছে নিচের মধ্যে কোনটি সঠিক নয়? অপশন এ বলেছে আইসোপ্লেট যেটা ইকুয়াল ভ্যালু বোঝায়, আইসোবার্ড যেটা ইকুয়াল ডিপ বোঝাবে, আইসোনিপ যেটা ইকুয়াল ক্লাউড বোঝাবে, আইসোথ্রাম যেখানে ইকুয়াল স্যালিনিটি বোঝাবে। স্যালিনিটি মানে লবণতা। তো এখানে বলছে সঠিক নয়, তো সঠিক নয় যেটা হচ্ছে আইসোথ্রাম। তো এখানে আইসোথ্রামটা কি যে টেম্পারেচার বোঝানো হয়, যেখানে স্যালিনিটি নয়। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে 45 নম্বর কোশ্চেন। 45 নম্বর কোশ্চেনে বলেছে লবণতার পরিমাণ অনুসারে সাজাও, সেটা কম থেকে বেশি, মানে সমুদ্র জলের লবণতার পরিমাণ অনুসারে সাজাতে বলছে। প্রথমে ডেড সি মানে মৃত সাগর, তারপরে রেড সি, তারপরে গ্রেট সল্ট লেক, তারপরে হচ্ছে গল্ফ অফ কারাবুগাস। তো এখানে সবথেকে কম যে লবণতা সেটা হচ্ছে গল্ফ অফ কারাবুগাস, তারপরে গ্রেট সল্ট লেক, তারপরে রেড সি, তারপরে ডেড সি।
তো এখানে যে সঠিক অ্যান্সার হবে কম থেকে বেশি, সবথেকে কম হচ্ছে অপশন 4, তারপরে অপশন 3, তারপরে অপশন 2, তারপরে অপশন 1। তো অপশন বি এখানে সঠিক উত্তর। তো এদের লবণতার পরিমাণটা কত রয়েছে সেটা একটু দেখে নাও। গুল্প অফ কারাবুগাসে 170%, তাহলে গেট সল্ট লেকে 220%, ডেড সিতে রয়েছে 238%, ডেড সিতে রয়েছে 240%। ও সরি এখানে একটু ভুল হয়ে গেল। তো এখানে যে প্রথম হবে, তো প্রথমে গুল্প অফ কারাবুগাস, তারপরে গেট সল্ট লেক, তারপরে ডেড সি, তারপরে রেড সি। তো অপশন 4 আসবে প্রথমে, তারপরে অপশন 3, তারপরে অপশন 1, তো অপশন লাস্টে আসবে অপশন 2। রেড সিতে সব থেকে লবণের পরিমাণ বেশি 240%। তো অপশন সি এখানে সঠিক উত্তর। সরি ওটা একটু ভুল হয়ে গেল, তোমরা একটু ঠিক করে নেবে। তো তোমরা এখানে দেখে নাও যে গুল্প কারাবুগাসে কতটা, কোনটায় লবণের পরিমাণ কতটা রয়েছে। এরপর চলে আসছে আমাদের পরবর্তী কোশ্চিনে যেটা বলেছে যে কাস্পিয়ান সাগরের নিচের কোনটি সত্য। এখানে 1 দিয়েছে কাস্পিয়ান সাগর এটির চারদিক ভূমি দ্বারা, এটা হবে ভূমি দ্বারা আবদ্ধ। 2 নম্বর বলছে কাস্পিয়ান সাগরের উত্তর ভাগের তুলনায় দক্ষিণ ভাগের লবণতা বেশি হয়। 3 নম্বর বলছে ভলগা, ইউরাল প্রভৃতি বিশাল নদীগুলি কাস্পিয়ান সাগরের দক্ষিণ দিকে মিশেছে। তো এখানে বলছে কাস্পিয়ান সাগরের সম্পর্কে তোমার কোনটা সত্য। তো এটা প্রশ্নটা করার আগে তোমরা আগে একটু ম্যাপটা দেখে নাও। তো ম্যাপটা দেখো, এখানে হচ্ছে কাস্পিয়ান সাগর। তো কাস্পিয়ান সাগর কী হচ্ছে, একটি চারদিক ভূমি দ্বারা গঠিত, এটা কিন্তু সঠিক। আর এখানে উত্তর দিকে তোমরা দেখতে হচ্ছে ইউরাল, তারপরে ভলগা, এই সমস্ত নদীগুলি কাস্পিয়ান সাগরের উত্তর দিকে কিন্তু সে মিলিত হয়েছে, যার কারণে উত্তর ভাগে কিন্তু লবণতাটা কম হয় আর দক্ষিণ ভাগে লবণতাটা বেশি হয়। এবার আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলেছে যে কাস্পিয়ান সাগরের চারদিক ভূমি দ্বারা আবদ্ধ, তো এটা সঠিক। কাস্পিয়ান সাগরের উত্তর ভাগের তুলনায় দক্ষিণ ভাগে লবণতাটা বেশি, এটাও সঠিক। ভলগা, ইউরাল প্রভৃতি বিশাল নদীগুলি কাস্পিয়ান সাগরের দক্ষিণ দিকে মিশেছে, এখানে দক্ষিণ দিকে না হয়ে এটা হবে উত্তর দিকে। তো এখানে এটা অপশনটা ভুল। তো অপশন 1 এবং 2 সঠিক। তো 1 এবং 2 অনলি, তো অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে 47 নম্বর কোশ্চেন। 47 নম্বর কোশ্চেনে বলেছে নিচের কোন উপাদানগুলি সিলিকার পরিমাণটা সর্বাধিক লক্ষ্য করা যায়। অপশন এতে বলেছে টেরাপড, অপশন বি গ্লোবিজেরিনা, তারপর রেডিওলারিয়ান এবং ডায়াটম। তো এখানে সিলিকার পরিমাণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় কোনটাতে। তো সিলিকা এখানতে আমরা জানি যে যে পৃথিবীতে যে অবক্ষেপ রয়েছে সেটা দুটো ভাগ রয়েছে, একটা সিলিকার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, আর একটা হচ্ছে ক্যালসিয়ামের উপর ভিত্তি করে। তো সিলিকার উপর যেটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে ডায়াটম এবং রেডিওলারিয়ান। তো অপশন 3 এবং 4 হচ্ছে সঠিক অ্যান্সার। তো 3 এবং 4, তো অপশন সি এখানে সঠিক উত্তর। আর টেরাপড এবং গ্লোবিজেরিনা যেটা রয়েছে সেখানে ক্যালসিয়ামের পরিমাণটা সর্বাধিক লক্ষ্য করা যায়। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে 48 নম্বর কোশ্চেন। 48 নম্বর কোশ্চেনে বলে যে সমুদ্র জলের গতিবেগ অনুসারে সাজাও, মানে সমুদ্র জলের গতিবেগ মানে কে কত গতিতে চলে সেই অনুযায়ী। প্রথমে বলেছে স্টিম, তারপরে কারেন্ট, তারপরে ডিপ। তো তোমাদের বলে রাখি সব থেকে যে দ্রুত গতি সম্পূর্ণ যেটা হয় সেটা হলো ডিপ, যেটা উপসাগরীয় স্রোত। ঠিক আছে, তোমরা যেটা উপসাগরীয় স্রোত সেটা কিন্তু সব থেকে দ্রুত গতিতে চলে। তারপরে সরি এখানে যে ডিপ যেটা আছে সেটা সব থেকে কম গতিতে চলে। সব থেকে বেশি গতি যেটা হয় সেটা হচ্ছে স্টিম, যেটা আমরা সব থেকে দ্রুত গতি সম্পূর্ণ কারেন্ট সেটা হলো গুল স্টিম। এটাও তোমরা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। সব থেকে দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম হচ্ছে গুল স্টিম। তো সব থেকে দ্রুত গতিতে যাবে স্টিম, তারপরে কারেন্ট, তারপরে ডিপ। আর এই ডিপটা হচ্ছে বায়ু দ্বারা বিক্ষিপ্ত হয়ে থাকে। তো এখানে কি বলছে কম থেকে বেশি, তো কম থেকে বেশি সবার প্রথমে যেটা হবে সেটা হবে অপশন 3, তারপরে 2, তারপরে 1। তো 3, 2, 1, তো অপশন বি এখানে সঠিক অ্যান্সার। এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে 49 নম্বর কোশ্চেন। কি বলছে সমুদ্র সৃষ্টিতে নিচের কোন কোন নিয়ন্ত্রকগুলি সহায়তা করে। তাপমাত্রার বৈষম্য, 2 নম্বরে বলছে উপকূল রেখার আকৃতি, 3 নম্বর সমুদ্রের নিচের ভূমি, 4 নম্বর বায়ুমণ্ডলীয় চাপ ও বায়ু। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে সবগুলোই, কারণ সমুদ্র স্রোত সৃষ্টিতে সবগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাপমাত্রার বৈষম্য, উপকূলের আকৃতিটা কেমন হবে, তারপরে সমুদ্রের নিচে কেমন ভূপ্রকৃতি রয়েছে, তারপরে বায়ুমণ্ডলের চাপ এবং বায়ুটা কেমন হচ্ছে, সবগুলোই সমুদ্র স্রোত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, অল অফ দিস।
এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে 50 নম্বর কোশ্চেন। 50 নম্বর কোশ্চেনে বলে যে নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত? কানারি স্রোত, বেঙ্গলিয়া স্রোত, ফকল্যান্ড স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত। তো এখানে বলছে প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত। তো প্রশান্ত মহাসাগরের যেটা শীতল স্রোত সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। আর বাকি যে তিনটা রয়েছে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের স্রোত। এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে 51 নম্বর কোশ্চেন। 51 নম্বর কোশ্চিনে বলেছে শৈবাল সাগর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? অপশন এ উত্তর আটলান্টিকে, অপশন বি দক্ষিণ আটলান্টিকে, অপশন সি প্রশান্ত মহাসাগর, অপশন ডি ভারত মহাসাগর। তো শৈবাল সাগর যেটা আমরা বলি সেই শৈবাল সাগরটা উত্তর আটলান্টিকে দেখতে পাওয়া যায়। তো অপশন এ এখানে সঠিক উত্তর। এরপর চলে চলতে পরবর্তী কোশ্চিনে। পরবর্তী কোশ্চিনে বলেছে নিচের কোনটি বা কোনগুলি শীতল স্রোত? অপশন এ বলেছে এখানে পেরু স্রোত, তারপরে ব্রাজিল স্রোত, ফ্লোরিডা স্রোত, ফকল্যান্ড স্রোত। তো এখানে যে চারটা স্রোত রয়েছে এর মধ্যে শীতল কোনগুলো উষ্ণ কোনগুলো সেটা তোমাকে জানতে হবে। তো এখানে যে পেরু স্রোত রয়েছে সেটা প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত, তার ব্রাজিল স্রোত এটা আটলান্টিকের উষ্ণ স্রোত, ফ্লোরিডা এটা আটলান্টিকের উষ্ণ স্রোত, ফকল্যান্ড স্রোত যেটা রয়েছে সেটা আটলান্টিকের শীতল স্রোত। তো এখানে 1 এবং 4 হবে সঠিক অ্যান্সার। তো 1 and 4 অনলি। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে 53 নম্বর কোশ্চেন। 53 নম্বর কোশ্চেনে বলছে কিউরাইল কারেন্ট এটি আর কি নামে পরিচিত? অপশন এতে বলেছে পেরু কারেন্ট, অপশন বি হাম্বোল্ট কারেন্ট, অপশন সি ইরমিঞ্জার কারেন্ট, আর অপশন ডি ওয়াশিও কারেন্ট। তো কিউরাইল কারেন্টের আরেক নাম হলো সেটা হচ্ছে ওয়াশিও কারেন্ট। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এই ওয়াশিও কারেন্ট কিন্তু এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা থাকে। এই ওয়াশিও কারেন্ট আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর কারেন্টের কিন্তু সদৃশ্য রয়েছে। মানে ল্যাব্রাডর কারেন্ট, আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর কারেন্ট এবং প্রশান্ত মহাসাগরের ওয়াশিও কারেন্ট দুটাই কিন্তু সেম। তো এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি। এরপর চলে চলতে পরবর্তী কোশ্চিনে 54 নম্বর কোশ্চেন। 54 নম্বর কোশ্চিনে বলেছে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলটি মৎস্য উৎপাদনের প্রাচুর্যের প্রধান কারণটা কি? অপশন এ বলেছে এটি প্রশান্ত মহাসাগরের অধিক গভীরতা লক্ষ্য করা যায়। বিতে বলেছে এখানে উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্তরের জন্য। অপশন সিতে বলেছে এখানে সমুদ্র জলের লবণতা কম। অপশন ডিতে বলছে এখানে প্রচুর পরিমাণে প্রবাল লক্ষ্য করা যায়। তো এখানে নিউ ফাউন্ডল্যান্ড যেটা রয়েছে সেটা যে মৎস্য উৎপাদনের প্রধান কারণ সেটা হচ্ছে এখানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত মিলেছে, যেখানে মৎস্য চাষের জন্য বিখ্যাত। তো অপশন বি এখানে সঠিক উত্তর। সেই উষ্ণ স্রোত এবং শীতল স্রোত দুটা কি, একটা হচ্ছে গোল্ড স্ট্রিম মিশেছে আর একটা ল্যাব্রাডর কারেন্ট। এই দুটা যেখানে মিলিত হয়েছে সেখানে প্রচুর পরিমাণে মৎস্যের আবাদ হয়, মানে মৎস্য উৎপাদন হয়। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চিনে 55 নম্বর কোশ্চেন। 55 নম্বর কোশ্চেনে বলেছে সমুদ্র জলের লবণতার পরিমাণ কমানোর জন্য নিচের কোন কারণটি সঠিক? সমুদ্র জলের লবণতা যে পরিমাণটা কম হয় তার কোন কারণটা সঠিক? এখানে অধিক বাষ্পীভবন, অধিক বৃষ্টিপাত, সমুদ্রের আবদ্ধ অবস্থান, কোনোটিই নয়। তো এখানে সমুদ্র জলের লবণতা কমানোর জন্য কোন কারণটি সঠিক? সেটা হচ্ছে অধিক বৃষ্টিপাত। যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি সেখানে লবণতার পরিমাণটাও কম। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু লবণতার পরিমাণটা কম হয়, কারণ সেখানে অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চিনে 56 নম্বর কোশ্চেন। 56 নম্বর কোশ্চেনে বলছে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ বাষ্পীভবন লক্ষ্য করা যায়। 2 নম্বরে বলেছে ক্রান্তীয় অঞ্চলে সবচেয়ে বেশি উষ্ণতা লক্ষ্য করা যায়। 3 নম্বর বলেছে পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি উষ্ণতা লক্ষ্য করা যায় দুপুর বেলায় যখন সূর্য মাথার ওপর থাকে। তো এখানে বলেছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? তো প্রথমে কি বলছে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে বাষ্পীভবন লক্ষ্য করা যায়। তো এটা ভুল। বাষ্পীভবন সবথেকে বেশি লক্ষ্য করা যায় ক্রান্তীয় অঞ্চলে। তাহলে ক্রান্তীয় অঞ্চলে সবচেয়ে বেশি উষ্ণতা লক্ষ্য করা যায়, এটা সঠিক। আর পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি উষ্ণতা লক্ষ্য করা যায় দুপুরবেলা যখন সমুদ্র মাথার ওপর থাকে। তো এটাও ভুল। যখন সূর্য মাথার ওপর থাকে তখন বেশি ইনসুলেশন মানে বাষ্পীভবন হয়, কিন্তু সবচেয়ে বেশি উষ্ণতা হয় সেটা হচ্ছে দুপুর যে 2টা থেকে 4টা PM এর মধ্যে সবথেকে অধিক উষ্ণতা লক্ষ্য করা যায়। তো অপশন 3ও এখানে ভুল। তো এখানে বলছে সঠিক কোনটা? তো সঠিক হচ্ছে অনলি 2। তো অনলি 2 কোথায় রয়েছে? তো এখানে অনলি 2 বলে কোথাও নেই। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অনলি 2। অনলি 2, বাকিগুলো ভুল। তো এখানে অপশনটা ভুল হয়ে গেছে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অনলি 2। তো এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে 57 নম্বর কোশ্চেন। 57 নম্বর কোশ্চেনে বলে যে সমুদ্রবক্ষের বিস্তৃতির
কারণে কোন মহাসাগরের আয়তন বাড়ছে, যেটা এর আগেও আমি তোমাদের কোনো একটা কোশ্চেনে করিয়েছি। সেখানে ছিল কমেছে, এখানে বলেছে বেড়েছে। তো অপশন এ বলেছে আটলান্টিক মহাসাগর, অপশন বি প্রশান্ত মহাসাগর, অপশন সি ভারত মহাসাগর এবং অপশন ডি আর্কটিক মহাসাগর। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, আটলান্টিক মহাসাগরের উষ্ণতা এই আয়তনটা বাড়ছে সমুদ্রবক্ষের বিস্তৃতির কারণে। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে 58 নম্বর কোশ্চেন। বলছে নিচের কোনটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত নয়? অপশন এ বলছে অ্যাজোরস আইসল্যান্ড, অপশন বি মেদিরা আইসল্যান্ড, অপশন সি শাখালিন আইসল্যান্ড, অপশন ডি কেপ ভার্ডে। তো এখানে বলছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত নয়। তো আটলান্টিক মহাসাগরে অবস্থিত নয় এমন একটি দ্বীপের নাম হচ্ছে সেটা হচ্ছে শাখালিন, যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলছে নিউ ফাউন্ডল্যান্ড এটি ইউরোপের মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত। এবার 2 নম্বর হচ্ছে ডগার ব্যাং, যেটি উত্তর আমেরিকা মহাদেশের পূর্বভাগে অবস্থিত। তো এখানে যে স্টেটমেন্ট অন দিয়েছে, স্টেটমেন্ট অনে বলেছে নিউ ফাউন্ডল্যান্ড, যেটা আমরা গ্র্যান্ড ব্যাং নামে জানি, সেটা ইউরোপের পশ্চিম ভাগে অবস্থিত। তো এটা ইউরোপের পশ্চিম ভাগে নয়, এটা উত্তর আমেরিকার পূর্বভাগে। এরপর স্টেটমেন্ট 2 বলছে ডগার ব্যাং এটি উত্তর আমেরিকার পূর্বভাগে। তো এটা ভুল, এটা হচ্ছে ইউরোপের পশ্চিম ভাগে। তো এখানে উলট পালট হয়ে গেছে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, উভয়ই মিথ্যা। ঠিক আছে। তো গ্র্যান্ড ব্যাং যেটা দেখতে পাবে সেটা উত্তর আমেরিকার পূর্ব ভাগে এবং ডগার ব্যাং দেখতে পারবে ইউরোপের পশ্চিম ভাগে। তো এরপর চলে যাচ্ছে আজকের আমাদের সর্বশেষ কোশ্চেন, 60 নম্বর কোশ্চেন। তো 60 নম্বর কোশ্চেন বলেছে নিচের মহাসাগরগুলি আয়তন অনুসারে সাজাও, সেটা কম থেকে বেশি। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এটা হবে আর্কটিক মহাসাগর। তো এখান থেকে আয়তন অনুসারে সাজাতে বলছে, সেটা কম থেকে বেশি। তো সব থেকে কম আয়তন যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্কটিক মহাসাগর। তো অপশন 4, তো অপশন 4 আমি দুটো এখানে দেখতে পাচ্ছি, তো বাকি দুটো এখান থেকে কেটে গেল। তারপরে ভারত মহাসাগর 3, তারপরে 3, তারপরে আটলান্টিক 1, সব থেকে বড় হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি। তো 60 নম্বরে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। তো গাইস এই ছিল আজকের ক্লাসের টপ 60 কোশ্চেন। তো তোমরা বলবে এই 60টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো কোশ্চেন ঠিক হলো। তো কোশ্চেনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। এবং যারা 60টি কোশ্চেন মধ্যে 50টা কোশ্চেন ঠিক করেছে তাদের প্রিপারেশনটা খুবই ভালো পর্যায়ে রয়েছে। এবং তোমরা এই ক্লাসটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এই ক্লাসের সুযোগটা নিতে পারে। এবং ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে।